আমি যে বিড়াল পালি এগুলো হচ্ছে তার নিদর্শন। বিড়ালের বাপ মাদের এসব থাকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমি খুব বেশি কথা বলার চেষ্টা করি, তবে আজকের ভিডিওটা তারা খুব মন দিয়ে শুনবেন যারা আমার এই অনলাইন এবং অফলাইন কোর্সটি করতে চান। আজকের কথাগুলো শুনলে আপনাদের হয়তো একটু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোর্সটা কি আপনি এখন করবেন নাকি পরবর্তীতে করবেন। যে কোনো জিনিস শেখার আগে এটা জানতে হয় যে সেটা কিভাবে শিখতে হয়। আর আপনার যদি উদ্দেশ্য থাকে যে শুধুমাত্র আপনি প্রমিত উচ্চারণে সুন্দর করে স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান, তাহলে আপনার জন্য ৩ মাস যথেষ্ট। মানে ৩ মাসের মধ্যে আপনি একটা দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন। যদি আপনি আমার পরামর্শ অনুযায়ী নিয়মিত অনুশীলন করেন তাহলেই আপনি সেটা দেখতে পারবেন। এবার যদি আপনি বলেন যে আমি আবৃত্তি করতে চাই, আবৃত্তিটা শিখতে চাই, আবৃত্তিটা চর্চা করতে চাই, নিজেকে আবৃত্তিকার হিসেবে আমি তৈরি করতে চাই, তাহলে কিন্তু এখানে এবার উত্তরটা একটু ঘুরে যাবে। যে কোনো শিল্প চর্চা করতে গেলে তার আগে সেই মানুষটার নিজস্ব মানসিক কিছু প্রস্তুতি প্রয়োজন। নিজের সাথে বসতে হয়, দেখতে হয় যে এটা আমার মধ্যে আছে কিনা। আমার পেজটা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে আমি এই পর্যন্ত যেসব বিষয়গুলো কাভার করেছি সেগুলো অনেক জায়গায় বেসিক এবং অ্যাডভান্স কোর্স মিলিয়েও সে বিষয়গুলো কাভার করে না। আমি করেছি, আমার জানাতে ভালো লাগে, জানতেও ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি শুধুমাত্র আমার এই ভিডিওগুলো নিয়মিত ফলো করেন, যে অনুশীলনগুলো দেওয়া আছে সেগুলো যদি নিয়মিত আপনি অনুশীলন করেন, দেখবেন যে আপনার কথা বলাতে আপনি একটা আত্মবিশ্বাস পাচ্ছেন, বা আপনার কথা বলাটা সুন্দর হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে, চমৎকার উচ্চারণে আপনি কথা বলতে পারছেন। এরকম একটা জায়গায় আপনি চলে আসতে পারেন। আমি দেখেছি যে এই জগতে যে যত দ্রুত আসে তার থেকেও দ্রুত এখান থেকে চলে যায়। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তাদের ধৈর্য নাই, ধৈর্য কম। পৃথিবীতে একটাই মাত্র প্রতিভা, সেটা হচ্ছে ধৈর্য। আপনার দক্ষতা এবং ধৈর্য দুইটা যখন একটা কেন্দ্রবিন্দুতে মিলিত হয় তখন সেই বিষয়টা একটা শৈল্পিক রূপ নেয়। তো ওই যে বললাম, শেখার আগে জানতে হয় যে কিভাবে শিখতে হয়, এটা প্রয়োজন। আমার এখানে এই যে আমি লাস্ট 28তম ব্যাচের কথা বলছি, সেখানে আমি সবার কাছে ক্লাসে জানতে চাই যে কেউ আগে এই চর্চার সাথে যুক্ত ছিলেন কিনা, কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন কিনা। কিন্তু আমি কখনো সেই প্রশিক্ষকের নাম অথবা প্রতিষ্ঠানের নাম কখনোই আমি জানতে চাই না। শুধুমাত্র তিনি এটার সাথে আগে যুক্ত ছিলেন কিনা সেটা আমি জানতে চাই, এতটুকু দেখার জন্য যে তার আসলে বেসিকের কি অবস্থা, বিষয়গুলো সম্পর্কে তিনি জানেন কিনা। তবে আমি এখন পর্যন্ত হাতে গোনা মনে হয় ২-১ জন পেয়েছি যারা আসলে খুব বেসিক সম্পর্কে কথা বলতে পারেন বা জানেন। অনেকে এরকম উত্তর দেন,
আমি আসলে জানিই না যে আবৃত্তির মধ্যে এই বিষয়গুলো ছিল বা আছে। পৃথিবীতে সবকিছুরই একটা স্ট্যান্ডার্ড আছে। আবৃত্তিরও একটা স্ট্যান্ডার্ড আছে। এটা একটা শিল্প, একটা স্বতন্ত্র শক্তিশালী শিল্প। মানে অনুষ্ঠান ফাঁকা যাচ্ছে, স্টেজ ফাঁকা যাচ্ছে, তখন যে এটা আবৃত্তি করে আসো তো। এভাবে দেখা হয় সাধারণত। এটা দেখা হয় কেন? কারণ হচ্ছে এটাকে সেভাবে উপস্থাপন করা হয় না। এইজন্য এটাকে এভাবে দেখা হয়। কিন্তু এটার একটা এটারও একটা স্ট্যান্ডার্ড আছে। এটা সে স্ট্যান্ডার্ড মেনেই কিন্তু একজন আবৃত্তিকারকে একটা কবিতার আবৃত্তি নির্মাণ করতে হয়। তার নিজেকে প্রস্তুত করতে হয়। তার নিজের স্বরটাকে চিনতে হয়, ভয়েসের লেয়ার বুঝতে হয়। এটা একটা মেশিন। এই মেশিনের সর্বোচ্চ দক্ষতা যদি আপনাকে বের করতে হয়, এটাকে কি আপনাকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। নাহলে আপনি সেটা বের করতে পারবেন না। শুধুমাত্র বলে যাওয়া মানে তো আবৃত্তি না। সকল আবৃত্তি এক প্রকার পাঠ, কিন্তু সকল পাঠই আবৃত্তি নয়। তো আমাকে যারা হোয়াটসঅ্যাপে নক দেয়, কোর্স সম্পর্কে জানতে চায়, আমি তাদের একটা বিস্তারিত তথ্য পাঠিয়ে দিই বা আমার এখান থেকে সেটা পাঠিয়ে দেওয়া হয়। তো আমি সেদিন একজনের রিপ্লাই পেলাম। তিনি বললেন, মানে তিনি আবৃত্তি শিখতে চান, আবৃত্তির ক্লাস করতে চান। তো তিনি বললেন কি যে, "এত বড় লেখাপড়ার ধৈর্যটা আমার নেই, আপনি একটু আমাকে সংক্ষেপে বলেন।" আমি সম্ভবত এটার পরে মনে হয় আর কোনো রিপ্লাই দেইনি, আমার যতদূর মনে পড়ে। পরে আমার মডারেটররা দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু তখন আমি আর দেইনি। তো আপনার যখন এতটুকু লেখাপড়ার ধৈর্য নাই, আবৃত্তি তো আপনার জন্য না। শিল্প আপনি উপভোগ করতে পারেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু শিল্প তৈরি করার জন্য আপনি প্রস্তুত না। এতটুকু পড়ার ধৈর্য যখন আপনার নেই। একজন শিল্প চর্চাকারীর তার সবথেকে বড় অস্ত্রই হচ্ছে তার ধৈর্য। কোনো জিনিস একদিনে তৈরি হয় না। এইটা আগে মননে এবং মগজের মধ্যে এই জিনিসটাকে স্থাপন করতে হবে। আপনি এখন যার পারফরম্যান্স দেখছেন, শুনছেন, সে যেকোনো কেউ, যেকোনো শিল্পী হতে পারে, যেকোনো শিল্পী হতে পারে। আপনি দেখছেন বা শুনছেন, আপনি তার এখনের ৩-৪ মিনিট, ৫ মিনিটের একটা পারফরম্যান্স দেখছেন, কিন্তু তার পেছনের ৮-১০ বছরের চর্চাটা আপনি দেখবেন না? আপনি এখন তার ২-৩ মিনিট, ৫ মিনিটের পারফরম্যান্স থেকে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আপনাকে শিহরিত করছে, আপনাকে মুগ্ধ করছে। সেটা কিভাবে অর্জন করলো সে? তার পেছনের অনেক দিনের একটা নিরলস, একনিষ্ঠ তার একটা চর্চা ছিল। আর এই চর্চাটা কেমন জানেন তো? চর্চাটা হচ্ছে ছোটবেলায় সেই তিতা ঔষধের মতন। খেতে ইচ্ছে করে না, তারপরেও খেতে হয়। না খেলে আপনি সুস্থ হবেন না। কিছু, কিছু জায়গায় আ এই বিষয়গুলোকে আশ্রয় অথবা প্রশ্রয় কোনো কিছু দেওয়ারই সুযোগ নাই। আপনাকে প্রতিদিন অনুশীলন করতে হবে। ভালো লাগুক অথবা নাই লাগুক, করতে আপনাকে হবেই। যদি আপনি এরকমভাবে মনস্থির করতে পারেন, নিজের মনটাকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারেন, তাহলেই সম্ভব আপনার পক্ষে সেই শিল্পটা রপ্ত করা। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সিটা দরকার। প্রতিদিন, ইচ অ্যান্ড এভরি ডে। বাদ দেওয়ার সুযোগ নেই। কেউ ধরেন আমাকে বলল যে আমি প্রমিত উচ্চারণে কথা বলতে চাই, সুন্দর করে কথা বলতে চাই। আমার বাচনভঙ্গি, আমি কোথায় উঁচুতে যাব, কোথায় নিচুতে যাব, কিভাবে আমার কথা বলাটাকে আমি আরো নান্দনিকভাবে সবার সামনে উপস্থাপন করতে চাই। আমি আপনাকে বলছি, আমি আপনাকে যে অনুশীলন দিব বা আমি আপনাকে যে পরামর্শগুলো দিব, এটা প্রত্যেকদিন আপনাকে ফলো করতে হবে। প্রত্যেকদিন। আপনি যদি এই ৩ মাস মানে ৯০ দিন, আপনি যদি ৮৯ তম দিনও যদি আপনি কোনোভাবে মিস করে ফেলেন, তাহলে তার পরদিন থেকে আবার ৩ মাস আপনাকে গণনা করতে হবে। মিস দেওয়া যাবে না। আর যারা আবৃত্তি জগতে আসতে যাচ্ছেন, তাদের তো আগে বলব, আগে আপনারা মন স্থির করেন। হ্যাঁ? যে আগে আপনি চিন্তা করেন আপনার সেই ধৈর্য আছে কিনা, আপনি প্রতিদিন সেই অনুশীলনটা করতে পারবেন কিনা। একটাই অনুশীলন।
ধরেন একটাই অনুশীলন, মানে মাউথ এক্সারসাইজ এবং ভোকাল এক্সারসাইজ। হ্যাঁ, এছাড়াও তো আপনার নিজস্ব কবিতার সাথে আপনার একটা নিজস্ব যাপন, যে আপনি ডেইলি কবিতা আবৃত্তি, একটা আবৃত্তি যদি আপনি নাও করেন তাতেও সমস্যা নেই। কিন্তু আপনাকে অন্তত প্রতিদিন কয়েকটা আবৃত্তি শুনতে হবে। আপনার কান তৈরি করতে হবে, কান পাকাতে হবে, কানটাকে ম্যাচিউর করতে হবে। তো নিজেকে আগে সেভাবে তৈরি করেন। যারা নিজেকে এরকম একটা জায়গায় নিয়ে এসছেন, আমি বলব যে আপনার আবৃত্তি চর্চাটা তার জন্য আসলে প্রযোজ্য। আপনি এটাকে আ আপনি শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন। কিন্তু এগুলো না করে যারা হুট করে চলে আসে, মনে করে কি যে এখানে যাচ্ছি, আ মনে হয় আমাকে যিনি শেখাবেন বা যিনি আমাকে জানাবেন, তিনি মনে হয় কিছু একটা পড়ে, জাদুমন্ত্র পড়ে-টরে এরকম ফু, ফু, ফু দিয়ে দিবে। আর পরের দিন সকালবেলায় আমি একজন অসাধারণ আবৃত্তিকার হয়ে যাবো, অসাধারণ উপস্থাপক বা উপস্থাপিকা হয়ে যাবো, অসাধারণ সংবাদ পাঠ করতে পারবো, অসাধারণ কথা বলতে পারবো। মানে খুব দ্রুত কিছু একটা হয়ে যাবে। এটা অনেকে মনে করে। কিন্তু এটা একটা ভুল ধারণা। এরকমভাবে হয় না। হয়নি পৃথিবীতে। এটা কোনো একাডেমিক ক্লাস না। এটা একটা অঙ্ক না যে আমি ২০ বার করলাম। অঙ্ক বুঝি আর না বুঝি অন্তত মুখস্থ তো হয়ে যাচ্ছে। করে দিয়ে চলে আসলে হয়ে গেল। হ্যাঁ? ওইটাও একটা পরিশ্রমের ব্যাপার। ওটাও একটা পরিশ্রমের ব্যাপার। পড়াশোনা তো একটা পরিশ্রমেরই ব্যাপার। কিন্তু শিল্প তো এটা তো তৈরি করা, এটা সৃষ্টি করার বিষয়। এখানে আপনার সবকিছুকে সজাগ রাখতে হয়। আপনার চিন্তা, ভাবনা, মন, মনন, মস্তিষ্ক, আপনার বাক প্রত্যঙ্গ, সবগুলোর প্রতি আপনার বিশেষ মনোযোগ দিতে হয়। হ্যাঁ? ওই চটকদার কথাবার্তার দেখনদারি দিয়ে হয়তো আ অনেক কিছু করা যায় কিন্তু সৃষ্টি করা যায় না। আপনি পরিশ্রম করছেন, পরিশ্রমের পারিশ্রমিক নিবেন, এটা খুবই ভালো কথা। পরিশ্রমের পারিশ্রমিক নেওয়ার মধ্য থেকেই সেখানে একটা পেশাগত জায়গা তৈরি হয়, দায়িত্ব বেড়ে যায়, অনেক কিছু। কিন্তু আপনি সঠিকভাবে সেটা জানা এবং জানানো ২ টাই প্রয়োজন। ২ টাই প্রয়োজন। তো আমি আমার আ এখানে যারা কোর্স সম্পন্ন করতে আসেন এর ভেতরে অনেকে অনেক জায়গা থেকে ঘুরে আসেন। অনেক জায়গায় তারা ইতোমধ্যে কোর্স করে আসছেন বা করেন। এখনো করছেন এরকমও আছে। তো আমি যখন তারা যখন ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলে তখন আমি জানতে পারি, মানে তারা বলেন আমাকে যে, এই বিষয়গুলো আমি আসলে এই বিষয়গুলো সম্পর্কেই জানতে চাচ্ছিলাম কিন্তু আমি জানতে পারিনি। যিনি জানাচ্ছেন হয়তোবা তিনি জানেন না, নতুবা তিনি জানাতে চান না। কিছু একটা। শুধুমাত্র ক্লাসের মধ্যে আমি কোনো একটা কবিতা নিজে বলে গেলাম আর আমি তোতা পাখির মতন আমি আপনাদের শুধু বলালাম যে, "হ্যাঁ, এইটা বলেন, এটা এভাবে বলেন।" আমি যেভাবে বলছি শুধু সেটা শুনেই আপনি ওইটা মুখস্থ করেন, ওটাভাবে বলেন। এভাবে হয় না। একেকজনের সমস্যা একেক জায়গায়, একেকজনের ভয়েস টেক্সচার একেক রকম। তো আপনি সবার জন্য আপনি একই ট্রিটমেন্ট আপনি কিভাবে সবাইকে দিচ্ছেন? একেকজনের ভয়েসের আ পরিপক্কতা একেক রকম। তাই না? সেটা তো সম্ভব না। সম্ভব? সম্ভব না। তো এখন প্রশ্ন আসতে পারে যে আ আমি মোটামুটি আমার এখানে যত ভিডিও দেওয়া আছে আবৃত্তি সম্পর্কে, পেজে যতগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো যদি একজন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, সে মোটামুটি তার বেসিক তৈরি করার জন্য this is good enough, good enough। কিন্তু বিষয়টা কি হচ্ছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, তাহলে কেন আমার একজন আবৃত্তি বিশ্লেষক বা প্রশিক্ষকের কাছে আমাকে শরণাপন্ন হতে হবে কেন? না, আপনাকে হতে হবে না। আমি এই কথাটা আগে অনেকবার বলেছি। আপনার কান যদি তৈরি থাকে, মানে আপনি যদি মনে করেন যে আপনার কানটা ম্যাচিউর হয়ে গেছে, আপনি শুনতে পারেন, আপনি ভয়েসের লেয়ার আলাদা করতে পারেন, আপনি আপনার ভুলটা ধরতে পারেন, তাহলে আপনার জন্য আপনিই যথেষ্ট। কোনো সমস্যা নেই। আপনি নিজে চর্চা করে আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, সেটা আপনাকে সঠিকটা করতে হলে আগে আপনাকে ভুলটা জানতে হবে। নতুবা আপনি সঠিকটা করতে পারবেন না। তো ভুলটা যখন আপনি ধরতে পারবেন, তখনই আপনি সঠিকটা করতে পারবেন। তাহলে আপনি যে ভুলটা করছেন, এটা আপনাকে কে ধরে দিবে? আপনি যদি আপনার জন্য যথেষ্ট হন, যদি মনে করেন যে, "হ্যাঁ, আমি ভুল করছি। এটা আমাকে এখন এই ঠিকটা হচ্ছে এইটা।" তাহলে আপনি সেটা করেন।
আর এগুলো ধীরে ধীরে তৈরি হয়। অনেকে চিন্তা করে যে আমি প্রতিদিন এই হামিং করছি, প্রতিদিন ওম করছি, প্রতিদিন স্ট্যান্ডিং নোটের প্র্যাকটিস করছি, প্রতিদিন আমি আ ভয়েস রেঞ্জের প্র্যাকটিস করছি, আমি প্রতিদিন ব্রিথিং এক্সারসাইজ করছি। এর ফলাফল আমি কবে পাবো? বা কতদিন লাগে? তাই না? তো এগুলো আসলে খুব ধীরে তৈরি হয়। আস্তে হতে এমন সময় এমন একটা আকার ধারণ করে যে তখন সেটা বোঝা যায় যে এটা অনেক বড় একটা আকার ধারণ করেছে। ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করছি আপনারা খুব একটা বিরক্ত হননি। আপনারা পিকাসোকে সবাই চিনেন, তাই না? খুব নামকরা চিত্রশিল্পী ছিলেন। তো উনি একবার একটা রেস্টুরেন্টে বসা ছিলেন। পাশে থেকে এক ভদ্রমহিলা উঠে যেয়ে বললেন, "আপনি পিকাসো না?" তো উনি বললেন, "হ্যাঁ।" "না, আমি তো আপনার অনেক বড় একজন ভক্ত। আপনি কি এই মুহূর্তে আমাকে কিছু একটা এঁকে দিতে পারবেন?" তো পিকাসো বলল যে, "হ্যাঁ, পারব।" তো উনি আ সাথে বোধহয় ছোট্ট একটা কাগজ আর একটা পেন্সিল নিয়ে উম মিনিট ৫ এক মনে হয় একটু হাতটা একটু এদিক ওদিক করে ওই যিনি দাঁড়িয়েছিলেন তারই একটা পোর্ট্রেইট এঁকে দিয়েছিলেন। তো উনি তো দেখে খুবই খুশি। তো যখনই উনি এটা দিতে যাবেন, তখনই পিকাসো বিশাল একটা অ্যামাউন্ট চার্জ করে দিলেন। ভদ্রমহিলা তো হতবাক যে আপনি মনে হয় মিনিট ৫ একও আপনি হাত নাড়াননি। এত টাকা চার্জ করে দিলেন? তখন পিকাসো বলেছিল যে, "আপনি আমার এখনের ৫ মিনিটটা দেখলেন? আর আমার পেছনের এত বছর, এই ৪০-৫০ বছরের যে একটা চর্চা, সেটা আপনি দেখলেন না?" তো বিষয়টা এমন যে আপনি প্রতিদিন চর্চা করতেই আপনার ভেতরে সেই জিনিসটা তৈরি হবে। ধীরে আপনি ফিল করবেন, আপনি অনুভব করতে পারবেন। কিন্তু আপনাকে একনিষ্ঠভাবে প্রবল ইচ্ছাশক্তি দ্বারা তাড়িত হয়ে আপনাকে সেই অনুশীলনগুলো করতে হবে। সেগুলো না করলে আপনি সেই ফলাফল পাবেন না। আর যাদের আসলে এই জিনিসটা আছে, তারাই শুধুমাত্র আবৃত্তির জন্য কোর্সে এনরোল করবেন। আবৃত্তির জন্য, আবারও বলছি আমি, আবৃত্তির জন্য। যদি শুধুমাত্র আপনার কথা বলা বা কথাই শেখাটা যদি এই উদ্দেশ্য থাকে, তো সেটার জন্য আসলে এত কিছু প্রয়োজন নাই। আপনি প্রতিদিন যে আপনাকে এক্সারসাইজ গুলো দেয়া হবে, আপনি এক্সারসাইজ গুলো করবেন। আয়নার সামনে দাঁড়াবেন, বিষয়ভিত্তিক কোনো একটা বিষয়ের উপরে আপনি কথা বলবেন। সঠিক জায়গায় কোথায় পজ দিতে হয়, কোথায় উপরে উঠতে হয়, নিচে উঠতে হয়, সেগুলো মাথায় রেখে আপনি চর্চা করে যাবেন। প্রতিদিন দেখবেন যে আপনার কথা বলা ঠিক হয়ে গেছে। কিন্তু আবৃত্তি একটা শৈল্পিক ব্যাপার। এটা ফট করে হয়ে যায় না। হ্যাঁ? এটার জন্য নিয়মিত চর্চা প্রয়োজন। আর যখনই আপনি চর্চা থেকেই হচ্ছে আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাস কোনো ক্যাপসুল বা ট্যাবলেট না। পানির সাথে গুলালাম, খেয়ে নিলাম, পট করে চলে আসলো। এরকমভাবে হয় না। আ আত্মবিশ্বাস আসার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন। অনুশীলন করতেই আপনার আত্মবিশ্বাস তৈরি হবে।